রাজধানী ঢাকা। সবাই এখানে আসে দুঃখ, ব্যথা, কষ্ট নিয়ে। সবাই ইনকামের প্রত্যাশা করে রাজধানী ঢাকা সর্বপ্রথম বেছে নেয়। এখানে আসায় কিছু লোক সফলতা হয়, কিছু লোক সফলতা হতে পারে না। এর জন্য দায়ী রাজধানী ঢাকা না। রাজধানী ঢাকাটা এমন একটা শহর, এটা বাংলাদেশের রাজধানী হলেও এখানে যেমন কর্ম তেমন ফল। যে যেমনভাবে ন্যায় করে আসে, ঠিক সেই ন্যায়তে সফলতা অর্জন করে। তো আমি আসলে এই শহরে আমার কোনোদিন ইচ্ছাও ছিল না আসার, কোনোদিন দেখারও ইচ্ছা ছিল না। একটাই আশা ছিল যে এই শহরে আমার সন্তানটা আসছে, যেভাবে হোক পারিবারিক আমাদের ব্যক্তিগত বিষয় বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে আমার সন্তানটা যখন ৩ দিন বয়স তখন এই রাজধানী ঢাকায় আসে। তখন থেকেই আমার মনে একটা দুঃখ, একটা কষ্ট যে আমি এই দেশের ১০১টা মেয়েকে নষ্ট করব, জীবন থেকে দূরে সরিয়ে দেব। কিন্তু একটা মেয়ের উপরে রাগ করে তখন চিন্তাভাবনাগুলাই ছিল আমার জীবনে ভুল। আর সেই ভুল থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, ১৬ বছর পর আমি ঠিক সেই আমার ছেলেও পেয়ে গেলাম ২০২৪ সালে। আবার আমার ওয়াইফকেও পেলাম। জানি না তারা মনে কি করে এই ভিডিওটা দেখার পরে, কিন্তু আমার এটা বলা উচিত তাই বললাম। কিন্তু আমি এটা বলতে চাই, এই শহরে যখন আমি প্রথম আসি তখন ২০০৯ সাল। ২০০৯ সালে আমি যখন এশিয়া ফার্নিচারে আসি, শুধুমাত্র একটা ফোন পেয়েছিলাম আমার ওয়াইফের যে আমার শ্বশুর শাশুড়ির চাপের মুখে পড়ে আসছে। তখন আমি ঠিকই আমার ওয়াইফকে নিতে আসছিলাম। তখন তো অ্যাভেলেবেল ফোন ছিল না, ফোনের খুব কম ছিল, টেলিফোন ব্যবহারও তো বেশি। তখন একটা ফোন পেয়ে আমি আসছিলাম। কিন্তু আমাকে তখন আমার শ্বশুর লোকজন দিয়ে অনেক মাইল ফিট করে আমাকে খুব ক্লান্ত করে শনিয়াকড়া ওভারব্রিজের ঢালে ড্রেনের ভিতরে ফালায় রাখলো। সেখান থেকে কিছু লোক, রাজধানী ঢাকায় আসলে সবাই খারাপ না, কিছু ভালো লোকও থাকে। সেখান থেকে কিছু লোক আমাকে টেনে তুলে সুস্থ করে এশিয়া ফার্নিচার থেকে, যেহেতু ঘটনাটা, বিপ্লব নামে একটা মিস্ত্রি ছিল, আল্লাহ ওরে হায়াতে বাঁচাই রাখুক, সেই দোয়াই করি। তো ও আমাকে সর্বপ্রথম বলে যে এভাবে নেওয়া যায় না, বুঝাইয়া বলল যে এখানে আপনার থাকতে হবে, থাইকা বুঝা তারপর নিতে হবে। তাহলে কি করতে হবে? এখানে থাইকা কাজ শিখতে হবে। সেই থেকে আমি যেহেতু সমিলে কাজ করতাম, সমিলের পুরা কাজ না জানলেও অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি হিসাবে জয়েন করলাম এশিয়া ফার্নিচারের পাশেই সমিল, সেখান থেকে বিপ্লবের সাথেই আমার ভালো একটা সম্পর্ক হয়ে ওঠার পরে আমি আস্তে আস্তে ফার্নিচারের দিকে অগ্রসর হই। তখনও আমি জানতাম না যে আমি একজন ঢাকা শহরের নামী মিস্ত্রি হব, নামী একজন কন্ট্রাক্টর হব, এক কথায় সফলতার দরজায় পৌঁছে যাব। কিন্তু আমি এটা টার্গেট রাখি যে আমি কাজ শিখি, যা করি, কিন্তু আমি নিজে চলার জন্য। কিন্তু আমার যেটা টার্গেট, যে আমি সবসময় থাকতে চাইতাম যে মানুষের সমালোচনায় থাকবো। যেহেতু আমি নিজে ছেলে খুঁজে বের করতে পারবো না, তো মানুষ আমাকে খুঁজে বের করবে, এটা আমি চাইতাম। আর তাই আমার জীবনের শুরু থেকে, আমার এলাকা থেকে ঢাকা, চিটাগাং, আমি যেখানেই যাইতাম সেখানেই একটা সমালোচনার জন্ম দিতাম। কারণ কি জানো, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতে থাকে, আমি জানি মানুষের মুখে মুখে থাকি। কিন্তু দীর্ঘ এই ১৪-১৫ বছর আমি এত সমালোচনার মুখোমুখি হয়েছি। মানুষ আমাকে নিয়ে, আমি শুনতাম আমার এলাকা জালকাঠি, যে শহরে গেছি আমি, সব কয়টা শহরে বাংলাদেশের, আমি এমন কিছু করতাম যে মানুষ যেন আমার চার দোকান থেকে শুরু করে সব পর্যায়ের মানুষ জানি আমাকে নিয়ে সমালোচনা করে, এবং আমাকে জানি তাদের মুখে মুখে আমি যেন থাকি, এটাই আমার ফলো থাকতো। কিন্তু ২০২৪ সালের প্রথমে তখন আমার
জানি না, এটা আমার পুরা বিশ্বাস যে আমার মা এখান থেকে, আমি অলরেডি 16-17টা মেয়ের জীবনে ঘুঁটি বাজাই দিছিও, কিন্তু আমার মা আমার ছেলের সন্ধান খুঁজে খুঁজে এনে দিয়ে আমাকে থামিয়ে দেয়। সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর অন্তত আর যা করি এই কাজগুলা করা যাবে না। তো সেখান থেকে আমি আজকে মনে হইলো যে ঢাকা শহর কত লোক আছে এবং এত ফার্নিচার আমরা বানাই, এগুলা কোথায় যায়, কি হয়, আমি একটু হিসাব করে দেখতে চাই, না জানলেও আমার একটু জানতে ইচ্ছা করে। তো সেখান থেকে আমি, এটা পুলিশের বিল্ডিং, আমি নামটা গোপনই রাখলাম, সিগারেট, যখন বলার সময় হবে তখন বলবো। তো সেখান থেকে আমি উঠে একদম সবার উপরে উঠি, ওঠার পরে আমি ঢাকাটাকে জাজ করি যে আসলে এখানে কতটা বিল্ডিং হতে পারে এবং কত লোকের বসবাস এখানে হতে পারে। আর আমাদের এত মাল বানাই আমরা, মনে হয় যে প্রত্যেকটা মাসে ম্যাক্সিমাম 2.5 কোটি লোকের ভিতরে অন্তত কম হইলেও 60 থেকে 70 লাখ ফার্নিচার প্রতি মাসে তৈরি হয়। কিন্তু এগুলা যায় কোথায়? গোটা ঢাকা শহরে, বাংলাদেশের অন্য